নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট্ট ছোট্ট ভাই বোনরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ আমি তোমাদের অপরাজিতা ম্যাডাম চলে এসেছি তোমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি বিষয় সংবিধান নিয়ে। দেখো, আমরা একটা দেশে বাস করি, স্বাধীন রাষ্ট্রে বসবাস করি। সেই রাষ্ট্রে বসবাস করতে গেলে আমাদের সেই রাষ্ট্রের বিষয়ে জানতে হবে, আর সেটা জানতে গেলে আমাদের প্রথমে পল সায়েন্স পড়া অত্যন্ত দরকার। আর সেই পল সায়েন্সের সংবিধান হলো একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা পড়ব সংবিধান প্রণয়ন ও সংবিধানের কার্যাবলী, তাই তো? চলো আমরা শুরু করছি। আচ্ছা, প্রথমেই বলে নিই, আমি লিখেছি এটা একাদশ শ্রেণীর জন্য, কিন্তু এটা শুধু একাদশ নয়, এটা একাদশ ও দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একটি বড় প্রশ্ন আসবে যারা এবার উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ, আর একাদশ শ্রেণীর জন্য তোমাদের এমসিকিউ আসবে। এমসিকিউ আমি পড়াতে বলে দেবো। আর দেখো, এমসিকিউ পড়তে গেলেও বিষয়টা বুঝতে হবে। তোমাদের যখন প্রশ্ন ঘুরিয়ে দেবে না, তখন যদি বিষয়টা বোঝা থাকে, তোমাদের প্রশ্ন উত্তর করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আরেকটুও কথা না বাড়িয়ে শুরু করছি। বলছি, বিশ্বে বেশ কিছু দেশে রয়েছে লিখিত বা লিপিবদ্ধ সংবিধান। তাই এই লিপিবদ্ধ সংবিধান প্রণয়ন করা কিন্তু অতি সহজ কাজ বলে মনে করা যাবে না। এটি অত্যন্ত জটিল একটি কাজ। কেন জটিল কাজ? বলছে একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে যখন সংবিধান রচনা করা হবে, সেই স্বাধীন দেশের স্বাধীন মানুষের আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি, ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে আছে তার মধ্যে। তাদের সেই বিষয়গুলোর ওপর লক্ষ্য রেখে তবে কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়টা, তবেই কিন্তু সংবিধান রচনা করতে হবে। তা না হলে সকল জনগণের ক্ষেত্রে সেই সংবিধান কল্যাণমূলক হবে না। আর কল্যাণমূলক যদি না হয়, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে সেটা সহজলভ্য বিষয় হবে না। তাই সংবিধান রচনা করতে গেলে অত্যন্ত ভাবনা চিন্তা করে সেটা করতে হয়। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা আন্দোলন করেছিল। স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে তারা অনেক দিন স্বাধীনতা আন্দোলন করে মুক্তি লাভ করেছিল। তারপর 1776 খ্রিস্টাব্দের 4 জুলাই তারা স্বাধীন হয়, স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে। আর 10 বছর পর 1787 খ্রিস্টাব্দে এই ফিলাডেলফিয়া সম্মেলন হয়। সেই সম্মেলনে কি হয়? সংবিধানটি কার্যকরী করা হয়। আজকে নিজেরা সংবিধান রচনা করলাম, নিজেরা কার্যকরী করে দিলাম, তাহলে তো হবে না। দেখো এখানে তাহলে তোমরা কি কি প্রশ্ন পাচ্ছ, এমসিকিউ তোমরা কি কি পাচ্ছ? আমেরিকা যুক্তরাষ্ট্র কবে স্বাধীনতা অর্জন করে? 1776 খ্রিস্টাব্দের 4 জুলাই। স্বাধীনতার ঘোষণাপত্র কত বছর পর প্রকাশ করা হয়? প্রায় 10 বছর পর। কোথায় প্রকাশ করা হয় সংবিধান? বলছে যে ফিলাডেলফিয়া সম্মেলনে সংবিধান রচনার কাজটি সম্পন্ন হয়। তাহলে আমেরিকার সংবিধান রচনার কাজটি কোথায় সম্পন্ন হয়েছিল? ফিলাডেলফিয়া সম্মেলনে। 1789 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে এটি কার্যকরী হয়। তাহলে সংবিধান রচনার কাজ হলো ফিলাডেলফিয়া সম্মেলনে, আর 89 খ্রিস্টাব্দে এই সংবিধান রচনার কাজটি কার্যকরী হলো। এবার দেখো, আমেরিকার সংবিধান যে খুব একটা বড় তা নয়, কিন্তু খুবই ক্ষুদ্র সংবিধান, 16 থেকে 17 পৃষ্ঠা। তবে জানো, দীর্ঘ 200 বছরে ওদের সংবিধান কিন্তু একেবারেই সংশোধন হয়নি, মাত্র 22 বার সংশোধিত হয়েছে। আর এবার আসছি আমাদের ভারতবর্ষের কথা। দেখো, ব্রিটিশ শাসনকাল, এবার ব্রিটিশ শাসনকাল যখন চলছিল, তখন থেকেই আমাদের ভারতীয় বিপ্লবীরা চাইছিলেন আমাদের নিজস্ব সংবিধান রচনা করতে। আর
নিজস্ব সংবিধান তখনই রচিত হয় যখন দেশটি স্বাধীন হয়। তারপর কি হলো, 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি স্বরাজের দাবি জানালেন। স্বরাজ মানে কি? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আর আমরা তা অর্জন করবই। গান্ধীজির সেই বিখ্যাত উক্তি, স্বরাজ আমাদের মানে স্বাধীনতা, তাই তো? সেই স্বরাজের আরেকটা কথা, স্ব মানে নিজস্ব, রাজ মানে অধিকার বা স্বাধীনতা। তারপরে জাতীয় কংগ্রেস 1927 খ্রিস্টাব্দে বললো যে আমরা সংবিধান রচনা করব। তারপর 1937, 38 চলেই যাচ্ছে, কিন্তু ব্রিটিশরা কোনো মতেই সংবিধান রচনার জন্য কোনো মতেই তারা অনুমতি দিচ্ছে না, কারণ তারা জানে যে এখনই যদি সংবিধান রচিত হয় আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তারপরে 1938 খ্রিস্টাব্দে গণপরিষদের গঠন হলো। তাহলে গণপরিষদের গঠন কত খ্রিস্টাব্দে হয়? এমসিকিউ, 1938 খ্রিস্টাব্দে। গান্ধীজি কিসের দাবি করেছিলেন? স্বরাজের দাবি। গান্ধীজির উক্তি কি ছিল? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই। গণপরিষদ, তারপর কি হলো, গণপরিষদ দ্বারা সংবিধান রচনার দাবি জানানো হয়। এবার ব্রিটিশ সরকার দেখছে এইভাবে পরপর আন্দোলন চলছে, পরপর দাবি দাবা আসছে, তারা ভাবলো যে না, আমাদের পক্ষে আর এই দেশে থাকা সম্ভব নয়। তারপরে আগস্ট প্রস্তাব, ক্রিপস মিশন, তোমরা ইতিহাসে কিন্তু পড়েছো এগুলো, ওয়াভেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, বিভিন্ন মিশনের মাধ্যমে আলাপ আলোচনা হলো। আর শেষ পর্যন্ত 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের দাবি গঠনের দাবি মেনে নেওয়া হলো। গণপরিষদ কি বলো তো জানো? গণপরিষদ যেখানে প্রচুর আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হয়। সব জায়গায় একটা পরিষদ থাকে, কনভেনশন থাকে। আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল গণপরিষদের মাধ্যমে। এটা একটা এমসিকিউ। কার নেতৃত্বে? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার কাজ শুরু করা হলো। কার নেতৃত্বে? ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। আচ্ছা, আরেকটা এমসিকিউ বলছি। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি স্বাক্ষর করলেন। তারপর তোমরা সকলেই জানো আমাদের প্রজাতন্ত্র দিবস 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, সেদিন থেকে সংবিধান কার্যকরী হলো। সেই জন্য সেই দিনটি আমাদের প্রজাতন্ত্র দিবস। বোঝা গেল? সহজ হলো না? এটা গেল আমাদের সংবিধান প্রণয়ন। এবার আসবো সংবিধানের কার্যাবলী। দেখো আমি পরপর লিখে রেখেছি কার্যাবলীগুলো। তোমরা যারা 12-এ পড়ছো তারা এই কার্যাবলীগুলো টুকে নাও, যারা 11-এ পড়ছো তারাও খাতা পেন বের করো, এক্ষুনি কার্যাবলীগুলো লিখে নাও। কারণ এমসিকিউতে হয়তো এখান থেকে 3টে দিয়ে দেবে, আরেকটা বাইরে থেকে দিয়ে দেবে, দিয়ে বলবে ব্যতিক্রম কোনটা, অথবা এখান থেকে একটা দেবে, বাইরে থেকে 4টে দিয়ে বলবে কার্যাবলী কোনটি। বোঝা গেল? আর যারা এবার এইচএস দেবে তাদের জন্য তো কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে কার্যাবলীর পয়েন্টগুলো মনে রাখবে। কি কি পয়েন্ট আছে সংবিধানের কার্যাবলীর? রাষ্ট্র পরিচালনার নিয়ম প্রস্তুত করা, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নির্দেশিকা প্রস্তুত করা, সরকারের ক্ষমতা নির্দিষ্টকরণ, সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ, জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের নির্দেশনা, জাতিসত্তার পরিচিতি তুলে ধরা, আর কি রাজনৈতিক সম্প্রদায়ের সীমানা নির্ধারণ, নাগরিকদের অধিকার ঘোষণা। এছাড়াও আছে কাঠামোগত স্থায়িত্ব রক্ষা। এবার দেখো বিষয় আসছে। তোমরা ভাবছো তো কঠিন, একটু কঠিন না, পড়িয়ে দিলে দেখবে খুব সহজ লাগবে। আচ্ছা, তোমরা যাদের আমার পড়ানোটা ভালো লাগছে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা আমাকে জানাও তোমরা আর কি কি পড়তে চাও, কি কি বিষয় পড়তে চাও। আমি সব বিষয় পড়াই, ফিলোসফি পড়াই, ফিলোসফি আর দর্শন একই, সংস্কৃত পড়াই, ইতিহাস পড়াই, বাংলা পড়াই, আর তোমরা তার সঙ্গে এসএসসিও পড়াই, সেটা পড়ে আসছি। তোমরা আমাকে বলো এই সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন বিষয়টা তোমাদের কঠিন মনে হচ্ছে, সেগুলো আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। কে কোনটা বুঝতে পারোনি আমাকে বলবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তার জন্য আমাকে কমেন্ট করো, নাহলে আমি জানবো কি। দেখো
প্রথমে আমরা আসছি সংবিধানের কার্যাবলী। আচ্ছা, সংবিধান কাকে বলে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, তাও বলে দিই। কোনো রাষ্ট্রকে যথাযথভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয়। আর সেই নিয়ম কানুনগুলো সাধারণত যেখানে লিপিবদ্ধ থাকে তাকেই সংবিধান বলা হয়। সংবিধানের কাজে যাব এবার। রাষ্ট্র পরিচালনার নিয়ম প্রস্তুত করা। সংবিধানের প্রথম কাজ এবং প্রধান কাজ হলো রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার নিয়ম প্রস্তুত করা। কিরকম? দেখো, এমন করে নিয়ম তৈরি করতে হবে যাতে সাধারণ নাগরিক, সরকার সকলেই সেটি মান্য করতে বাধ্য থাকে। দেশ শাসন করার ভার রয়েছে কিন্তু শাসন বিভাগে। কিন্তু সেই শাসন বিভাগ কি কাজ করবে? শাসন সংক্রান্ত নিয়মাবলী আর এছাড়া আইন বিভাগ, বিচার বিভাগ এদের পরিচালনার দায়িত্ব এই নিয়ম কানুনও কিন্তু সংবিধানের মাধ্যমেই প্রণয়ন করা হয়। তাহলে বুঝতে পারছো, সংবিধানের মাধ্যমে সম্পূর্ণ দেশ চালনার রীতিনীতিগুলো প্রণীত হয়। সংবিধানের মূল দায়িত্ব হলো আইনের দ্বারা রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠু পরিচালনা করা। আইন না থাকলে কোনো আচ্ছা, তোমরা দেশ তো পরে আসো, তোমরা বাড়িতে মানো। বাবা যদি বলে রাত 10টার পর যে ঘরে ঢুকবে তাকে আর তার খাওয়া বন্ধ, তার ঘরে ঢোকা বন্ধ। সে সময় তোমরা কি করো? ভয়ে ভয়ে 10টার মধ্যে বাড়ি চলে আসো তো। দেখো, ফ্যামিলি একটা ছোট পরিবার, সেখানেও নিয়ম রয়েছে, নিয়মের একজন কর্তা রয়েছেন। এটা তো বিরাট রাষ্ট্র, নিয়মের তো প্রয়োজন অবশ্যই আছে। বোঝা গেল? তাহলে সম্পূর্ণ রাষ্ট্রটা পরিচালনা করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ সমস্ত কিছুর জন্য নিয়মাবলী বেঁধে দিলেন সংবিধান। সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নির্দেশিকা প্রস্তুত। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেশের সরকারের উপরেই সমস্ত নিয়মগুলো কার্যকরী করার দায়িত্ব বর্তায়। সংবিধান যে সমস্ত নিয়ম কানুনগুলোকে স্বীকৃতি দিল, সেই নিয়ম কানুনগুলো দেশে কার্যকর করবে কে? দেশের সরকার। তাই জন্য তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দেশের সরকার। দেখো, রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু সেটা শুধুমাত্র রাজাই করতে পারে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় কারা করবে? আমরা যাকে নির্বাচন করব, আমরা নির্বাচিত করি, সেই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত, তার মানে বর্তমানে যার রাজ্যে যার দেশে যে সরকার রয়েছে তিনি কিন্তু এই শাসন ব্যবস্থায় ক্ষমতা প্রয়োগ করবেন। আরেকটা জিনিস মনে রাখবে, শর্ট কোশ্চেন, সংবিধানের প্রধান 3টি অঙ্গ কি কি? প্রধান 3টি অঙ্গ হলো আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। কি? আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। তার বোঝা গেল তো? তাহলে কি বুঝলাম? সংবিধানের প্রতিষ্ঠান গঠনের নির্দেশিকাগুলো কে করবে? সরকার। সেই সরকার, যাদের রাজনৈতিক দেশ তাদের রাজা করবে, আর আমাদের দেশে আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, তাই জনপ্রতিনিধি যাদের নির্বাচন করবে তারা প্রতিনিধি হিসেবে করবে। জনপ্রতিনিধি হিসেবে যাদের নির্বাচন। সরকারের ক্ষমতা নির্দিষ্ট করে। প্রতিটি দেশের সংবিধানের একটা নির্দিষ্ট কাজ, সরকার কি ক্ষমতা থাকবে, কোন সরকারের কি ক্ষমতা থাকবে, সেই বিষয়টা নির্দিষ্ট করে দেওয়া। যুক্তরাষ্ট্রীয় দেশের ক্ষেত্রে দুটো সরকার থাকে, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার। এবার দেখো, এই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে তাদের যে ক্ষমতা, তাদের যে কাঠামো, তাদের যে ক্ষমতার বন্টন, সেগুলো নির্দিষ্ট করা হয় এই সংবিধানের মাধ্যমে। আমরা ভারতেই আসবো। সংবিধানের 7ম তপশিলে 3টে তালিকা প্রস্তুত করা হলো। 3টে তালিকা কি মনে রাখবে? এটা শর্ট কোশ্চেন হবে, MCQ হবে। তাহলে প্রশ্ন কি? 7ম তপশিলে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টনের কটি তালিকা রয়েছে? 3টি তালিকা। কি? ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। ইউনিয়ন তালিকা মানে ইউনিয়নের কেন্দ্র সরকার। এখানে কেন্দ্র সরকার কোন বিষয়গুলো, কোন ক্ষমতাগুলো ভোগ করবে? বলছে 100টি ক্ষমতা ভোগ করবে। নাগরিকতা, বাণিজ্য শুল্ক, কাকে নাগরিকতা দেবে কি দেবে না, বাণিজ্যে কি রকম কর দেবে,
প্রতিরক্ষা মানে আমাদের সামরিক বিভাগটা দেখবে, মুদ্রা ব্যবস্থা, টাকা পয়সার বিষয়টা, বিদেশ নীতি, বিদেশের সঙ্গে কী কী আলাপ আলোচনা হবে, ডাক ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, এগুলো দেখবে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, এবার এলো এটা আছে ইউনিয়ন তালিকাতে। রাজ্য তালিকায় কি কি আছে, রাজ্যে কি কি, রাজ্য সরকার কোন কোন ক্ষমতা স্বাধীনভাবে উপভোগ করবে বা ভোগ করবে, তার মধ্যে 161টি বিষয় রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য দেখবে, রাজ্যের রাস্তাঘাট, রাজ্যের ভূমি রাজস্ব, স্থানীয় আইন, স্বায়ত্তশাসন, কৃষি, এগুলো রাজ্য সরকার দেখবে। যুগ্ম তালিকা, যুগ্ম মানে বুঝতে পারছো দুটো, তাহলে এক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় সরকারি আইন প্রণয়ন করতে পারবে। এখান থেকে প্রচুর কোশ্চেন হবে। 52টা বিষয় আছে, কি কি, শিক্ষা, ফৌজদারি আইন, সামরিক নিরাপত্তা, বন্যপ্রাণী সংরক্ষণ ইত্যাদি। বোঝা গেল? এইটা হলো সংবিধানের কাজ, ক্ষমতা নির্দিষ্টকরণ। তাহলে আমরা কি বুঝলাম, যে সংবিধান দুটো সরকারের মধ্যে ক্ষমতা 3টি তালিকার মাধ্যমে প্রস্তুত করে। প্রথমটা হলো ইউনিয়ন তালিকা, যাতে কেন্দ্রের সরকার ক্ষমতাগুলো থাকে, 100টি ক্ষমতা আছে কেন্দ্রের। তারপরে আছে রাজ্য তালিকা, তারপরে আছে যুগ্ম তালিকা। রাজ্য তালিকায় শুধুমাত্র রাজ্যরা যে ক্ষমতা ভোগ করে, আর যুগ্ম তালিকায় উভয়ই যে ক্ষমতা ভোগ করে। এবার আসবো সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ। দেখো, প্রত্যেকটা দেশের নাগরিকের অনেক মৌলিক অধিকার আছে, আমাদেরও আছে। বাক স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, নিরাপত্তার অধিকার। এই অধিকারগুলো কোনো সরকার খর্ব করতে পারবে না, সেই বিষয়ে সংবিধানে বলা রয়েছে। যদি খর্ব করে তাহলে অনাস্থা প্রস্তাব, নিন্দাসূচক প্রস্তাব, আইনসভা নিম্নকক্ষ ভেঙে দেওয়া, এই সমস্ত ব্যবস্থা রয়েছে। তারপরে ইমপিচমেন্ট পদ্ধতির প্রয়োগ, তথ্যের অধিকার আইন, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমাদের জনগণকে সংবিধান কিন্তু আমাদের অধিকার ভোগ করতে একদম স্বাধীনভাবে সাহায্য। বোঝা গেল? জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের নির্দেশ দেন। একটি দেশের সরকার যাতে রাষ্ট্রের সকল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আমাদের কি কি আশা আকাঙ্ক্ষা আছে? আমরা কেউ দরিদ্র থাকতে চাই না, চাই। আমাদের সকলের শিক্ষা চাই। আমরা চাই না কেউ অনেক বড় লোক থাক, কেউ কম বড় লোক থাক। আমরা চাই না জাতিতে জাতিতে ভেদাভেদ হোক। এই যে বিষয়গুলো, জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো, এগুলো কিন্তু সংবিধান পূরণ করে। ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে রয়েছে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশমূলক নীতি। এটা তোমাদের পরবর্তীতে পড়াবো, খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইম্পর্টেন্ট। আর যারা পিছিয়ে পড়া জাতিগুলোর জন্য ইতিবাচক বৈষম্য সংরক্ষণের কথাও সংবিধান বলেছে। জাতিসত্তার পরিচিতি তুলে ধরা। আমাদের দেশ, দেখো সংবিধানের প্রথমেই রয়েছে আমরা ভারতের জনগণ। তাহলে এই যে ভারতের জনগণ, আমাদের জাতি, আমাদের এই জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরবে কে? একমাত্র সংবিধান, যার মাধ্যমে জাতীয় ভেদাভেদ ভুলে ভারতের সকল নাগরিক তার একটাই পরিচয় হবে, যে আমরা ভারতের জনগণ। এখানে আর অন্য কিছু আসবে না। এটাও সংবিধানের একটা কাজ। রাজনৈতিক সম্প্রদায়ের সীমানা নির্ধারণ। নাগরিকদের যে কথাটা বলছিলাম, যে নাগরিকদের বিভিন্ন রকম অধিকার থাকে, সেই অধিকারের উপর কোনোভাবেই যাতে সরকার হস্তক্ষেপ করতে না পারে, রাজনৈতিক সম্প্রদায়গুলো হস্তক্ষেপ করতে না পারে, সেই বিষয়টা দেখে সংবিধান। আর সংবিধানের কোনো বিষয়ে যদি কেউ অনাস্থা প্রকাশ করে, সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা রয়েছে। নাগরিকদের অধিকার ঘোষণা, এখানেও সেই অধিকার, মৌলিক অধিকারগুলো বললাম, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, মানে দায়িত্ববোধ, হ্যাঁ, এগুলো লিপিবদ্ধভাবে ঘোষিত রয়েছে। রাজনৈতিক, তাকে বলে দিচ্ছি, নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে রাজনৈতিক অধিকার। কেউ যেমন নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচিত হওয়ার অধিকার। তারপরে রয়েছে পৌর অধিকার, যেমন বাক স্বাধীনতা, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক ও সামাজিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার। এই অধিকারগুলো সংবিধানেই থাকে। এখান থেকে প্রশ্ন হবে, নাগরিকদের রাজনৈতিক অধিকারের মধ্যে কি কি পড়ছে? তাহলে কি কি পড়ছে? নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচিত হওয়ার অধিকার,
পৌর অধিকারের মধ্যে কি কি পড়ছে? বাক স্বাধীনতা, ধর্মীয় অধিকার, অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলো রয়েছে। সংবিধানের প্রধান কাজ কি? আমাদের সকলের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকারকে সুনির্দিষ্ট করা। আরেকটা কাজ হচ্ছে কাঠামোগত স্থায়িত্ব রক্ষা। দেশের যখন সরকার পরিবর্তিত হয় তখন শাসন কাঠামো কিন্তু অপরিবর্তনশীল থাকে। সংবিধানের উদ্দেশ্যে যা খুশি তাই করে ফেলা যায় না, সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু চলতে হয়। সংবিধান তাহলে কি করছে? দেশের স্থিতিশীল বিষয়কে সুনিশ্চিত করছে, যেটা ধারাবাহিকতা বজায় রাখবে। কিন্তু এই সমস্তগুলো করতে গেলে যেটা থাকবে সেটা হলো সভ্য ও দক্ষ নেতৃত্ব। তাহলে আজকে আমরা সংবিধান প্রণয়ন বিষয়ে জানলাম, আর কি জানলাম? সংবিধানের কাজগুলো জানলাম। এগুলো অবশ্যই জানতে হবে আমাদের। আগামীকাল আমি তোমাদের ভারতের সংবিধান প্রণয়ন, আমাদের গণপরিষদ গঠন, এই বিষয়গুলো পড়াবো। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব মন দিয়ে পড়বো। যাই হোক, আজকে এখানেই রাখছি। তোমরা সকলে খুব 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 ভালো থেকো। মা সরস্বতীর কাছে আমি প্রার্থনা করব, মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ করে তুলুক। তোমরা প্রত্যেকে যেন দেশের এক বিশেষ নাগরিক হয়ে উঠতে পারো, এই প্রার্থনা আমি মাকে করব। আমি যারা আমার ছোট তাদের প্রতি আমার অনেক আশীর্বাদ বর্ষণ রইল। সকলে ভালো থেকো, আজখানেই রাখছি।